যে নারী কিংবা পুরুষ যত বেশি কষ্ট সহ্য করতে পারে, ঈশ্বর তাকে তার ওপরে তত বেশি কষ্ট কিন্তু দেয়। তো দেখে পরীক্ষা করে যে সে কতটা নিতে পারে। তো নেওয়ার সহ্য ধৈর্য দুটোই ক্ষমতা কিন্তু আমাদের পরীক্ষা করেন ঈশ্বর। তো যে রূপেই হোক, তো আমার সাথেও হয়তো সেটাই হচ্ছে বারবার। তো আমার মতো নারী সমস্ত সামলে আমি কিভাবে নিজেকে স্ট্রং রাখি, অনেক দুর্বল হয়ে পড়ি, কান্না এসে যায় মনের মধ্যে, তারপরেও কিন্তু নিজেকে সামলে নেওয়ার আমি চেষ্টা করি। বিপদের ওপর বিপদ, আমার একটার পর একটা পাড়া কিন্তু ঈশ্বর আমাকে হয়তো পরীক্ষা করছে। তো আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছি, মানে বারবার আমি সেই পরীক্ষাতে বসছি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আছি মোটামুটি ভালো। তো কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো তোমরা কিন্তু আমার সাথেই থেকো। তোমরা আর ঈশ্বর এই দুজনের ওপরে আমি ভরসা রাখি, আর সেই ভরসা থেকেই কিন্তু আমি আমার আজকের দিনের ব্লগ শুরু করলাম একদম তোমাদেরকে সাথে নিয়ে। কারণ যা হবে সব ভালো হবে, এই মনোভাবটা নিয়েই কিন্তু আমি শুরু করছি। প্রথমেই বলি, ঈশ্বর আমার উপরে যে অগ্নি পরীক্ষা নিচ্ছে, তো কিসের অগ্নি পরীক্ষা সেটা তোমাদেরকে প্রথমেই জানাই। আমি কাজ করতে করতে কাল রাতেবেলা, তখন এই কটা বাজে, 8টা, 8:30, 9:15 এরকমই কিছু একটা হবে, তখন আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। তো সেই মুহূর্তে আমি মানে বেশ মগ্ন হয়েই কথা বলছিলাম। ঘরের দরজা বন্ধ ছিল, আমি উপরের ঘরে ছিলাম। উপরের ঘরের দরজা আমি বেশিরভাগ সময়ই বন্ধ রাখি, এসি চলে বলে। তো বন্ধ ছিল, হঠাৎ কথা বলতে বলতে দেখছি ধুপ করে একটা আওয়াজ হলো। প্রথমে ভাবলাম ছাদে কিছু একটা হয়তো পড়ে গেছে, এরকম আওয়াজ হলো। তো কয়েক সেকেন্ড আমি ভাবতে চেষ্টা করলাম যে কিসের আওয়াজ হতে পারে। তারপর মাকে বললাম যে তাড়াহুড়ো করে, ঠিক আছে ফোনটা রাখো তো, কিসের একটা আওয়াজ হলো, তোমার বুনু কি পড়ে গেছে? আমার মনের মধ্যে কিন্তু ফার্স্ট এই কথাটাই এসছে। তো আমি দরজাটা খুলেছি, খুলে দেখছি আমার ওপরে যে বেসিং আছে, মানে যেখানটায় আমি চোখ মুখ ধুই, হাত মুখ ধুই আর কি, তো সেই বেসিংটার ওখানে মেয়ে অলরেডি পড়ে আছে। আমি দেখছি যে ও একটা হাত দিয়ে ওর পায়ের ওপরে চেপে ও বসে আছে, আর মুখটা মানে কাচুমাচু, চোখ দিয়ে একটু হালকা জল বেরোচ্ছে। তো আমি বললাম কীভাবে তুই পড়ে গেলি? দিয়ে বলছে যে এখানটার মধ্যে জল পড়েছিল, আমি দেখিনি। মানে তারই ধরো 15-20 মিনিট আগে এরকম হবে যে ওকে আমি বলেছিলাম যে বাবা জল ভর বোতলে, তুইও খা আমিও খাই। তো ও আমি দুজনাই খেয়েছি জল। তো আমার মনে হয় অ্যাকোয়াগার্ড থেকেও যখন জল ভরছিল তখন হয়তো ওখানে নিচে জল পড়েছিল। তো ও ওখান দিয়ে যাচ্ছিল, আর আমি দেখেছি আমার মেয়ে রাতেবেলা না একটুখানি কী করে বলো তো, এক্সারসাইজের মতন করে, মানে একটু দৌড়োদৌড়ি, একটু জোরে হাঁটা, এগুলো না এই ঘর থেকে ও ঘর অবধি করে। ও যেহেতু আমি বেডরুমে ছিলাম সে কারণে ও ওই বেডরুম অবধি ঢুকছিল না, ওর রুম থেকে নিয়ে সোজা হচ্ছে আমার বেডরুমের দরজা অবধি ও আসে, এটা ও করে। আর তোমাদেরকে একদিন বলেছিলাম যে একটা নীল কার্পেট তোমরা দেখেছিলে নিচে পাতা ছিল, তো ওটা বলবো বলে আর তোমাদেরকে আর বলাই হয়নি। পরে আমার মেয়ে মোটা হয়ে যাবে নাকি এই বলে ও কী করে যেন এক্সারসাইজ করছিল ওটার ওপরে। তো ও কি মোটা তোমরা আমাকে বলবে তো কমেন্টসে। ওর ভেতরে ভীষণ এটা যে আমি মোটা হয়ে যাচ্ছি, আমি রোগা হব। তো যাই হোক, আমার মনে হয় ওখানে ও কিছু করছিল, ও বলছিল না আমি কিছু করছিলাম না, ওখান দিয়ে যাচ্ছিলাম। মানে গেলে ওইভাবে কেউ পড়ে যায় না। যাই হোক, কিছু তো একটা ভুল করে হয়েছে ওর। তো বন্ধুরা দেখো, আমি সকালের কাজ মোটামুটি সেরে নিয়ে এবার দেখো আমি মেয়েকে নিয়ে যাচ্ছি, কারণ সবার আগে আমার মেয়ে, মেয়ের প্রায়োরিটিটা আমার কাছে সবার আগে। তো দেখতে পাচ্ছি সিঁড়ি দিয়ে নাপ দেওয়ার কতটা কষ্ট হচ্ছে। তো আমি কিন্তু ডক্টরকে ফোন করেছি, ডক্টর আসবে একটু লেট। তো সেই কারণে সকালের কিছুটা কাজ আমি সেরে নিয়েছি। আর কি দেখাচ্ছে বলো তো, আমি বললাম তুই কীভাবে নামলি? আমি ভেবেছিলাম আমি রেডি হয়ে ওকে আনতে যাবো উপরে, কিন্তু ও বললো না এরকমভাবে আমি নেমে এসেছি কুড়িয়ে কুড়িয়ে, আর যদি আমি ফোল্ড বেশি করি তাহলে আমার কিন্তু বেশি ব্যথা লাগছে। ও যে কুড়িয়ে কুড়িয়ে চলে যাব রাস্তার মুখ অবধি, তারপর টোটো ধরে একদম যেখানে ডক্টর বসে সেখানে চলে যাব। তো আমার মাথার উপরে তো কেউ নেই, সেটা তোমরা জানোই, মানে আমার হাজব্যান্ড আছে বাইরে, সে জানেও না, মানে তাকে মানে বলিও নি আমি। তাকে বেশি বললে আবার সে বেশি চিন্তা করে, আবার বকাবকি করে, মানে সে এক্সাইটেড হয়ে যায় না, সেই কারণে তার ওরকম হয়। তাই আমি বললাম যে না, আমি আগে ডক্টরের কাছে নিয়ে যাই, নিয়ে গিয়ে দেখাই, এক্স রে তো অবশ্যই করতে দেবে, কি হয়েছে ফেটে গেল কি না। তবে রাতে ব্যথাটা মানে আমি সাথে সাথে ওকে দিয়েছিলাম বরফ, তো বরফ দেওয়ার জন্য ব্যথাটা কিন্তু খুব একটা বাড়েনি, তবে সকাল হতে ব্যথাটা কিন্তু ফিল করছে। তো যাই হোক, ডক্টর দেখানো হয়ে গেছে, আবার আমাকে ওখানে এক্স রে করতে দিল। তো আমি চলে আসলাম একদম সাথে সাথে সুরক্ষাতে। আজকে আর পরের দিন টরের দিন যাবো না,
আমি বলেছি না, একেবারে আমি রেডি হয়েই এসেছি, কারণ এক্স রে দিতেই মানে আমি ডক্টরকে বলবোই যদি ডক্টর না দেয় আর কি। তো নিয়ে চলে এসেছি, মা মেয়ে দুজনা কিচ্ছু কিন্তু মানে বলতে গেলে খাইনি, হালকা একটু খাবার খেয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা কারা কারা আমার মতন সন্তানের পুরো দায়িত্ব নিজে হাতে করো, মানে অপশান নেই আমার মতন কাদের? তো আমাকে কিন্তু সমস্ত কিছু তো করতে হয়, তোমরা জানো। দেখো আমি কিন্তু ভেঙে পড়ি, জানো তো, মন থেকে দুর্বল হয়ে পড়ি, মানে মেয়ের কিছু হলে। আমরা মায়েরা সন্তানের কিছু হলে দেখবে কীরকম দুর্বল হয়ে পড়ি না? তবে মেয়েকে কিন্তু আমি বুঝতে দিই না। মেয়ে ভাবে আমি অনেক স্ট্রং, মানে আমি পারবো। তো আমি পারি না পারি, আমি নিয়ে যাই, আমি সেখানে গিয়ে কথা বলি, ঠিকঠাক হয়তো গুছিয়ে বলতেও পারি না, তবুও কিন্তু অনেক সাহস নিয়ে চেষ্টা করি এগুলো করার। আর যখনই কিছু হোক না কেন, আমি না কখনো মানে বিনা ট্রিটমেন্টে নিজেও আমি চাই না যে আমার যে কয়েকদিন দেখি তারপরে বাড়লে যাব, নাহলে কমে গেলে যাব না। এটা আমি নিজের ক্ষেত্রেও করি না, আর মেয়ের ক্ষেত্রে তো কোনো প্রশ্নই নেই। আর তিথিকে দেখাই আমাদের এখানে সুপার মার্কেটটা কোথায়, ও জানতে চেয়েছিল। দেখো বায়ে সুপার মার্কেট, আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে এবি হাই স্কুল। এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির মোড় থেকে একটু এগিয়ে আসতে হবে। এবি হাই স্কুলের মোড় বললেই সবাই চিনবে। তো ওই সামনের দিকে হচ্ছে পোস্ট অফিসের মোড়, আর ঠিক দেখো লেফটে বাঁশ বাঁধা জায়গাটা, এটা হচ্ছে সুরক্ষা। আর সুরক্ষার পাশেই কিন্তু একদম হচ্ছে সুপার মার্কেট। তো দেখো আবার দেখাচ্ছি, এই যে এবি হাই স্কুল, ঠিক তার উল্টো দিকে হচ্ছে সুপার মার্কেট। আর এখান থেকে আমার বাড়ি 5 থেকে 7 মিনিট লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি, আর এখন কিন্তু বেজে গেছে প্রায় 12:30টার কাছাকাছি। আমি কিন্তু আবার ওই যে এক্স রে প্লেট ওটা নিয়ে গিয়েছিলাম আমি ডক্টরের কাছে রিটার্ন, কারণ রিপোর্ট আসবে কালকে বিকেলে। তো ডক্টর ততক্ষণও ছিল, কলকাতার ডক্টর এটা, তো চলে যাবে বলে আমি কিন্তু মানে তড়ি ঘুরি ওখান থেকে নিয়ে আবার গিয়েছিলাম ওই এক্স রে যে প্লেট ওটা দেখানোর জন্য। তারপরে দেখো এসে আমি কী রান্না করেছি, মুসুরির ডাল, আলু সেদ্ধ, মেয়ের জন্য ডিমের অমলেট, আর আমার জন্য ডিম সেদ্ধ। আজকের লাঞ্চ হলো এটাই। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এত গরম লেগে অস্থির করছিল শরীর না, ক্যামেরার অন করিনি। তো ভাবলাম খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তো মা মেয়ে দুজনেই খেয়ে নিয়েছি। আর এখানে আজকে ডক্টর প্রচুর মেডিসিন দিয়েছে। তবে তোমাদের বলি, এক্স রে প্লেট দেখার পর কিন্তু বলে দিয়েছে যে মেয়ের ওখানে কোনো ক্র্যাক বা কিছু হয়নি, লিগামেন্টে ওর লেগেছে। তো সেই কারণে অনেক রকম মেডিসিন দিয়েছে। তো এখন খাওয়া দাওয়ার পরে আছে, সকালেরটা তো আর খাওয়াতে পারবো না, দুপুরবেলা যা যা মেডিসিন আছে। তো ভাবলাম যে মেয়েকে খাইয়ে দিই। আর কি বলেছে তোমাদেরকে একটুখানি বলিও, এই যে পায়ের নিচে বলেছে একটা নরম কোনো বালিশ দিতে, এমনি সরাসরি কিন্তু পাটা রাখতে বারণ করেছে, আর পা যেন মুভ না হয় বারবার। তো একভাবেই রাখার চেষ্টা করতে বলেছে। মেয়ে কি বলছে জানো বন্ধুরা, মেয়ে বলছে মাম্মা আমার মনে হয় কারো নজর লেগেছে, নাহলে আমার তো এত শরীর খারাপ হয় না, তুমি আমাকে কিছু একটা করো, আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, না হলে এত ঘন ঘন শরীর খারাপ এতবার কেন হচ্ছে আমার মেয়ের কিন্তু এত ঘন ঘন শরীর খারাপ কখনোই হয় না। তো যাই হোক, আমি বললাম ওই জল পড়েছিল তুই দেখলি না, এরকম করলি, তুই আর কিন্তু এরকম করিস না। দেখো বিপদ তো আর বলে কয়ে আসে না। এই দেখো বন্ধুরা, তোমরা আমার মতো করতে পারো। আমি না এরকম গ্লাসের মধ্যে দিই বরফ জমাতে, আর দেখো কি করেছে, এইভাবে একটা বালিশের মধ্যে আমি দিয়ে দিয়েছি নাইটি, যদি ভিজে যায় ওটা। আর গ্লাসে দিলে না খুব সুবিধে, জানো তো, হাতে করে ধরতে হয় না, দেখাচ্ছি তোমাদেরকে। আর ঠিক দেখো পায়ের এই জায়গাটার মধ্যে লেগেছে, ওখানটা কিন্তু হালকা ফুলেও গেছে। আর কালটা তো প্রচুর বরফ দিয়েছি। এই দেখো এইভাবে ধরতে সুবিধা হয়, নাহলে না অন্য কিছুতে দিলে মানে বাটিটা ঠান্ডা হয়ে থাকলে তো ধরতে অসুবিধা হয় না। তো তোমরাও কিন্তু এইভাবে দিতে পারো আস্তে আস্তে করে। তো এই বুদ্ধিটা তোমরা কাজে নিতে পারো। আর বলছে অতিরিক্ত ঠান্ডা লাগবে, তো আমি একটা দেখো কাপড় এরকম দিতে পারো, গামছা রুমাল যাই হোক, এইভাবে জড়িয়ে জড়িয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এটা দেবো। আর বলেছে অনেকক্ষণ, মানে আজকে 24 ঘন্টা এখনও তো হয়নি, ধরো রাতে হয়েছে, 24 ঘন্টা হয়ে গেলে তারপর মানে 24 ঘন্টার পরে আর 24 ঘন্টার আগে কিন্তু ঠান্ডা সেক দিয়ে এই যে দিয়েছে মেডিসিনটা, এইটা কিন্তু লাগাতে হবে। আর 24 ঘন্টা হয়ে গেলে তখন হচ্ছে গরম সেক দিয়ে তারপরে এই মেডিসিনটা দিতে হবে। 24 ঘন্টা পরে আর বরফ দেওয়ার মানে বরফ সেক দেওয়ার কিন্তু আর দরকার নেই। আর কালকে তোমাদেরকে আমি পোস্ট করেছিলাম যে আমি ভিডিও দিতে পারছি না, হ্যাঁ শরীরটা একটু খারাপও লাগছিল, আর আমি কিছুতে এডিট মানে ভয়েস দিতে পারছিলাম না, মেয়েকে নিয়ে দৌড়োদৌড়ি করতে করতে কিন্তু আমি হাঁপিয়ে গেছিলাম, সেই কারণে আমি রেস্টটা নিয়েছি। আর সাকিনা আমাকে বলেছিল যে সব ঠিক আছে তো,
তো তখন খুব ফিল হচ্ছিলো যে তোমরাও কিন্তু আমাকে না পেলে ভাবো যে আমি ঠিকঠাক আছি কি না, তোমরা কতটা ভালোবাসো চিন্তা করো। তো সত্যি এর জন্য অনেক ভালোবাসা সাকিনা তোমাকে আর আমার সমস্ত বন্ধুদেরকে। তো বন্ধুরা দেখো একটুখানি মেয়ের সঙ্গে শুয়ে শুয়ে জানো তো অনলাইনে দেখছিলাম কি কোনো প্রোডাক্ট মানে ভালো লাগে কি না। মেয়েকে বলছিলাম বাবান দেখ তো পছন্দ করে দে তুই আমাকে। তো ওই মা মেয়ে দুজনা করলাম। তারপরে দেখো একটা আমি ডাব, ও আমাকে অনন্যা বলেছে রোজ রোজ ডাব খাওয়াতে বারণ করেছে, যে সব জিনিসই আমি এটা বুঝতে পেরেছি পরে যে হ্যাঁ যত ভালো জিনিসই হোক না কেন প্রত্যেক দিন খাওয়ানোটা কিন্তু ঠিক নয়। কিন্তু জানিস তো অনন্যা মেয়ের কী হয়েছে, মেয়ে শুধু বলবে আমি ডাব খাবো। আর লাল লাল কেন বলতো, কয়েকদিন আগে ফ্রিজে এনে রেখে দিয়েছি তো ওই কারণে কিন্তু এটা লাল লাল হয়ে গেছিলো। যাই হোক ডাব আর হচ্ছে বালিশ টালিশ নিয়ে মানে পায়ের নিচের বালিশ নিয়ে ও চলে গেছে। তো এই কম্বলটাও ভাঁজ করে ওকে দিয়ে আসবো, ওর ঘরে গেছে। তো আমি বললাম বাবান বিছানাটা তুলি, সকাল থেকে বিছানা এইভাবেই পড়ে আছে। কারণ মেয়ে অসুস্থ, মেয়েকে নিয়ে ছুটলাম তখন তো করতে আর সময় পাইনি। তারপরে মেয়ে আসলো আবার গিয়ে কিন্তু শুয়ে পড়লো। আর বন্ধুরা স্বপ্না আমাকে বলেছিল যে ও কৃষ্ণনগর রাজবাড়িতে এসছে, মানে ও আমার ঘরের কোনায় এসছে, অথচ ওর সাথে আমার দেখা হলো না। আমি শুনে না এত মিস করছি যে ও আমাকে বলেছে পরে, ও যদি একটু আমাকে আগে জানাতো তাহলে কিন্তু আমি ওর সাথে দেখা করতাম, আর না হলে ওকে আমি নিয়ে আসতাম যে দেখে যাও দিদিভাইয়ের বাড়ি, রোজ যাকে তুমি দেখো তার সাথে একদম সামনে এসে দেখো। ভীষণ মিস করেছি। আর ও যদি আমার বাড়ি দেখতো না, দেখে ভাবতো ইস দিদিভাই তোমার বাড়ির আমি এত কাছে গিয়ে তোমাকে আমি দেখতে পেলাম না। যাই হোক কখনো যদি এরকম কেউ আসো তো আমাকে কিন্তু আগে থেকে ইনফর্ম করো, একটু কমেন্টসে করো, আমি সেখান থেকেই তোমাদের সাথে দেখা করার কিন্তু চেষ্টা করব। আর শিউলি আমার মেয়ের নাম জানতে চেয়েছিল, তো অনেকেই জানে আমার মেয়ের নাম। ডাকনামটা বলি, ওর ডাকনাম হচ্ছে মিঠি, মানে আমার নাম মিঠু আর আমার মেয়ের ডাকনাম হচ্ছে মিঠি। আর আমার মেয়ের ডাকনাম রেখেছিল হচ্ছে আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড, তার ডাকনাম ছিল ঝুমা। তো সেই ঝুমা কিন্তু আমার মেয়ের নাম রেখেছিল যখন আমার মেয়ে হয়েছিল, বলেছিল তুই এই নামটাই কিন্তু রাখবি। তো এই নামটা আমাদেরও তখন খুব পছন্দ হয়ে গেল, মিঠুর মেয়ে মিঠি। তো সেই থেকে মিঠি ডাকি। আর যখন রাজস্থানে ছিলাম তখন জানো তো একটা মহিলা ছিল, ওনার দুটো হচ্ছে ছেলে, সে মানে তার আর তো হবে না বেবি, সে বলেছিল আমার ছেলের ঘরে যখন কোনো বেবি হবে আমি কিন্তু অবশ্যই ওর নাম রাখবো মিঠি। আর বন্ধুরা গুছিয়ে টুছিয়ে দেখো আমি সমস্ত কাজ করে চলে আসলাম নিচে। অন্ধকার হয়ে গেছে দেখো, লাইট জ্বালাইনি, মানে সন্ধে দেবো এখন। তবে ঠাকুরের ওখানে লাইটটা দুপুরবেলা যখন পুজো দিই না আমি জ্বালিয়ে রেখে যাই, কারণ আমি জানি আমার আস্তে আস্তে একটু লেট হয়ে যাবে। সন্ধে পুজো দিয়ে তাড়াতাড়ি করে আবার চলে আসলাম ওপরে। মেয়ের তো কবে সেই ভুট্টা এনেছিলাম তোমাদের সাথে শেয়ারও করিনি, মাঝখানে ওকে খাইয়েও ছিলাম। এত কচি না ভুট্টাগুলো, খেয়ে কোনো মজা নেই, মানে অতিরিক্ত কচি একদম, মানে মানে যদি কামড় দিই না ভেতর থেকে জুসিটা বেরিয়ে আসছে, তাহলে বুঝতে পেরেছো কতটা মানে কচি। তো যাই হোক তাও দুটো করে দিলাম, মেয়েকে বললাম তুই দুটোই খাবি। একটা খেলে মনে হচ্ছে যেন ছোট্ট বাটির মানে একটা মানে আমি তেল দিই না বাটি, সেই বাটির মনে হচ্ছে না এক বাটি হয়েছে। তোমরা কারা কারা এরকম বাড়িতে খাওয়াও? আমি অনেক ছোটোবেলা থেকে মেয়েকে কিন্তু এই ভুট্টা খাওয়াটা আমি অভ্যাস করেছি। মেয়ে ভীষণ ভালোবাসে, কোথাও ঘুরতে গেলে ভুট্টা পোড়া দেখলে না ও পাগল হয়ে যায়। তাই আমি বাড়িতে কিন্তু নিজেই মানে কম পয়সায় আমি বানাই। সেদিনকে আমি 5টা এনেছিলাম 20 টাকা দিয়ে, আর একটা খেলে এমনিতেই 15 থেকে 20 টাকা নেয় দোকানে। তো যাই হোক আমি অনেকটা পয়সাও সেভ করে ফেলি আর একদম হেলদি খাবার বাড়িতে খাওয়াই। তো বন্ধুরা আজকের মতন আমি ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। সারাদিন প্রচুর ধকল গেছে, আবার তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। টাটা।